অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্ট শপথ গ্রহণ করেছেন এবং 8ই আগস্ট থেকে অ্যাকচুয়ালি আজকের দিনে ঠিক 100 দিন পূরণ হয়েছে। মাননীয় উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন যে তিনি শ্রম মন্ত্রণালয়ে আসলে 100 দিন না, তিনি 88 দিন উপস্থিত ছিলেন, মানে দায়িত্বে ছিলেন, আর আমি সচিব হিসেবে 70 দিন। যাই হোক, আমরা এই 100 দিনের যে সময়ে আমাদের এর আগে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আমরা উপস্থাপন হয়েছে, এখানে সচিব মহোদয় উপস্থাপন করেছে, আপনারা প্রস্তুত করেছেন। এখন এই পর্যায়ে আমি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের আমাদের যে 100 দিনের যে কার্যক্রম সেটি উপস্থাপন করছি। তার আগে আমি যারা শহীদ হয়েছেন এই গণ অভ্যুত্থানে, আমাদের শ্রমিক, ছাত্র এবং জনতা প্রায় 2000-এর মতো শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এর পাশাপাশি কয়েক হাজার এখনো হাসপাতালেও আছে, আপনারা দেখেছেন, যারা চিকিৎসাধীন আছে, তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করে আমাদের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে কার্যক্রম সেটি উপস্থাপন করছি। আমাদের যেটি আছে, আমি 7টি ভাগে এটি ভাগ করেছি। ভাগগুলো হলো এরকম যে আমরা কী প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করেছি, আইন এবং বিধি এবং সংস্কারের কী গৃহীত কার্যক্রম আমরা নিয়েছি, শ্রম পরিবেশ উন্নয়নে আমরা কী কাজ করেছি, শ্রমিক কল্যাণমূলক কার্যক্রম আমরা কী নিয়েছি, আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রম সংক্রান্ত কার্যক্রম আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন ধরে আমরা আইএলওতে জিবি মিটিংয়ে ছিলাম। আমরা প্রায় 1.5 সপ্তাহের মতো মানে আমরা ওখানে উপস্থিত ছিলাম এবং আইএলওতে আমরা যে কমিটিগুলো করেছি সেটি নিয়ে আমরা একটু আলোকপাত করব। আমাদের কিছু ইনোভেশন সংক্রান্ত কর্মসূচি আছে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমি উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমে আমরা যদি প্রশাসনিক কার্যক্রমের দিকে নজর দিই, সেখানে পদোন্নতির একটা ইস্যু আছে। বিশেষ করে আমাদের মন্ত্রণালয়ে আমরা 17 জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করেছি এবং তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীতে 31 জন, মোট আমরা মিলে 46 জন আমাদের স্টাফ এবং কর্মকর্তাকে আমরা পদোন্নতি দিয়েছি। আপনারা জানেন যে বিগত সরকারের সময় অনেকেই আছে যে অনেকটাই, যেটা উপদেষ্টা মহোদয় বলেছেন, যে দলীয় প্রভাব খাটিয়ে অনেক সময় বিভিন্ন দপ্তর সংস্থাকে নিয়ন্ত্রণ করতো। এরকম আমরা আইডেন্টিফাই করে আমরা 35 জন আমাদের বিভিন্ন লেয়ারের, বিশেষ করে ডাইভ এবং ডল, আমাদের দুটি অধিদপ্তর আছে, আপনারা জানেন, শ্রম অধিদপ্তর এবং আমাদের কলকারখানা যে অধিদপ্তর আছে, সেখানকার আমরা 35 জন কর্মকর্তাকে আমরা বিভিন্ন জায়গায়, যারা দীর্ঘদিন ধরে এখানে একটা সিন্ডিকেট বা একটা নেক্সাস তৈরি করেছিল, তাদেরকে আমরা বদলি করেছি। আমরা ইতিমধ্যে 3 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের শ্রম পরিবেশ উন্নয়নে আমরা বেশ কিছু কাজ করেছি। আপনারা জানেন, ঠিক এই মুহূর্তেও আশুলিয়ার রাস্তাটা বন্ধ। সেখানে আপনারা জানেন যে একটি কোম্পানি, বিশেষ করে বেক্সিমকো, তারা প্রতিদিনই প্রায় রোড ব্লক করছে। এর আগে আপনারা দেখেছেন যে আরও অনেকগুলো প্রতিষ্ঠান, সেগুলো আমি পরবর্তীতে বলবো। সেখানে আমরা সবচেয়ে বড় আমাদের একটা মাইল ফলক, সেটি হলো আমাদের এখানে মালিক পক্ষ, বিশেষ করে আরএনজি সেক্টরের যে অস্থিরতা, এই নূতন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে আপনার বিভিন্ন সেক্টরে যে তাদের যে দাবি দেওয়া, এবং সেখানে আরএনজি সেক্টর সহ আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমাদের আদার সেক্টরগুলোতেও কিন্তু শ্রমিকদের যে অসন্তোষ, সেই জিনিসগুলো নিয়ে তারা আসলে তাদের দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নেমে আসছে, রাস্তা ব্লক করছে, এবং সেটা নিয়ে আমরা আসলে স্ট্রাগল করছিলাম। সেখানে আমরা যেটা একটা বলবো যে একটা মাইলস্টোন, এবং আমার মনে হয় যে আপনারা যেহেতু কভার করেন শ্রম মন্ত্রণালয়ের বিষয়গুলো, সেখানে আমরা একটি 18 দফা, যেটি হলো 24শে সেপ্টেম্বর, আমরা দুই পক্ষ, বিশেষ করে শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক পক্ষকে মিলে আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আরও অনেকজন উপদেষ্টা সংশ্লিষ্টরা ছিলেন, আমরা এটি দুই পক্ষর একটি যৌথ ডিক্লারেশন তারা স্বাক্ষর করেছে, এবং তারপরে কিন্তু শ্রম অসন্তোষটা অনেকটাই আমরা মিনিমাইজ করতে পেরেছি, এবং সেখানে তাদের দাবি দাওয়াগুলো সবগুলো রিফ্লেকশন হয়েছে। একই সাথে আমরা এই অসন্তোষ নিরসনে মালিক পক্ষ, শ্রমিক পক্ষকে নিয়ে আমরা সিরিজ অফ মিটিং করেছি, এবং সেই সিরিজ অফ মিটিংয়ে আমাদের উপদেষ্টা মহোদয় শুধু নয়, আরও অনেক প্রভাব, মানে বিভিন্ন সেক্টরের যারা উপদেষ্টারা আছেন সংশ্লিষ্ট সেক্টরে, সেখানে আমাদের হোম অ্যাডভাইজার, আমাদের বাণিজ্য অ্যাডভাইজার ছিলেন, যিনি এখন ফাইন্যান্স অ্যাডভাইজার, আমাদের ইন্ডাস্ট্রি অ্যাডভাইজার, আমাদের মৎস্য প্রাণী সম্পদ অ্যাডভাইজার সহ আমরা সিরিজ অফ মিটিং করেছি, এবং সেখানে 12টি আমরা সভা করেছি এই বিষয়গুলো নিয়ে। আমরা শ্রম পরিবেশ উন্নয়নে আরও যে কাজগুলো করেছি তার মধ্যে আছে যে আমরা
যে শ্রম বিধিমালা এবং অনুযায়ী কারখানার ঝুঁকি নিরূপণের জন্য যোগ্য কর্তৃপক্ষ ঘোষণার জন্য টার্মস অফ রেফারেন্স আমরা টিওয়ারটা তৈরি করেছি। শিশু শ্রম নিরসনের জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি, সেটা ডিপিপি, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা এটা যৌথভাবে কাজ করছি। আমাদের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট এটাকে লিড করছে। শ্রমঘন এলাকায় চলমান শ্রম নিরসনের জন্য 15টি কারখানার মালিক, শ্রমিক এবং সংশ্লিষ্ট জনের সাথে আমরা সভা করেছি। আমরা 1215টি কারখানা, দোকান এবং প্রতিষ্ঠানকে নতুন লাইসেন্স প্রদান করেছি এবং 11,921টি কারখানা, দোকান ও প্রতিষ্ঠানের লাইসেন্স আমরা নবায়ন করেছি এই 100 দিনের মধ্যে। 21,455টি কারখানা, দোকান, প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে এবং 11,158টি কারেক্টিভ অ্যাকশন প্ল্যান প্রস্তুত করা হয়েছে। 1639টি শ্রম সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তার মধ্যে আমরা 81.27% অর্থাৎ 1332টি আমরা নিষ্পত্তি করেছি দুই পক্ষের হিয়ারিংয়ের মাধ্যমে। শ্রম আইন বাস্তবায়ন সংক্রান্ত আমরা 397টি উদ্বুদ্ধকরণ সভা করেছি। আমাদের যারা ইন্সপেক্টররা আছে তারা এই সভাগুলো করেন। শ্রম আইন বাস্তবায়নের লক্ষ্যে আমরা 497টি শুনানির আয়োজন করেছি। আমাদের আরও যে কার্যক্রমগুলো আছে তার মধ্যে আছে বিভিন্ন কারখানায় আমরা 89টি ডে কেয়ার সেন্টার স্থাপন নিশ্চিত করেছি এবং উদ্বুদ্ধকরণ সভা করা হয়েছে 89টি। বিভিন্ন কারখানায় গ্রুপ বিমা চালু নিশ্চিত করা হয়েছে 24টিতে। সারা দেশে বিভিন্ন কারখানায় মাতৃত্বকালীন সুবিধাপ্রাপ্ত শ্রমিকদের সংখ্যা 2133 জন এবং আর্থিক সুবিধা পরিমাণ 8,42,660 টাকা আমরা প্রদান করেছি। 21টি আউটসোর্সিং ঠিকাদার প্রতিষ্ঠানকে নতুন লাইসেন্স প্রদান করা হয়েছে। 59টি আউটসোর্সিং ঠিকাদার প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হয়েছে। আপনারা জানেন যে আউটসোর্সিং প্রতিষ্ঠানে যারা কাজ করে তারা আসলে প্রপার স্যালারি যেটা আছে সেটা পায় না এবং এটা নিয়েও আসলে সচিবালয়ে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আমরা সেই জন্য এই বিষয়টাকে আমরা স্পেশালি ফোকাস করছি। 4টি কারখানা এবং প্রতিষ্ঠানের চাকরি বিধিমালায় অনুমোদন করা হয়েছে। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজস্ব খাতে অস্থায়ীভাবে আমাদের যেটা 150টি পদের মেয়াদ সংরক্ষণ, যেটা অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের যেটি এই পদ সংরক্ষণ করা হয় সেটার জন্য আমরা কাজ করেছি। মোট 260টি কারখানার সেফটি কমিটি গঠন করা হয়েছে। আমরা আরও যে কার্যক্রমগুলো নিয়েছি সেগুলো এরকম: কারখানায় সংঘটিত যে দুর্ঘটনা আছে সেই ক্ষতিপূরণ হিসেবে আমরা 58 লক্ষ টাকা দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের আমরা প্রদান করেছি। আমাদের যেটি আছে আপনারা জানেন যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান হতে অর্জিত মুনাফার অংশ হিসেবে আমরা 83,70,555 টাকা আমরা আদায় করেছি। আপনারা জানেন যে যে প্রতিষ্ঠানগুলো তার লভ্যাংশের শ্রমিকদের জন্য ব্যয় করে লভ্যাংশের 5%, তার থেকে আমরা 10% যেটা আমাদের অর্থ প্রদান করা হয় এবং সেখানে এই ফাউন্ডেশনে যে অর্থ আসে, এবারে আমরা খুব গর্বের সাথে বলতে পারি আমাদের একটি প্রতিষ্ঠান গ্রামীণ ফোন এবার সর্বোচ্চ তাদের কন্ট্রিবিউশন ছিল 25 কোটি টাকা আমাদের মাননীয় উপদেষ্টার হাতে, তারা যেটা এই কল্যাণ ফাউন্ডেশন ফান্ডে দিয়েছে এবং সেটি হলো সর্বোচ্চ। আমাদের শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য 1236টি আবেদন আমরা যাচাই বাছাই সম্পন্ন করেছি, যাদেরকে আমরা খুব ইমিডিয়েট আমরা যাচাই বাছাই শেষে আমরা এই অর্থ প্রদান করব। কেন্দ্রীয় তহবিলের শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান হতে আদায়কৃত অর্থের পরিমাণ 25,91,78,330 টাকা এবং তহবিলের হতে 2 জন নিহত এবং 1 জন আহত শ্রমিকরা আমরা 4,50,000 টাকা দিয়েছি। আপনারা জানেন রিসেন্টলি গার্মেন্টসের যে আনরেস্ট আছে সেখানে 2 জন শ্রমিক নিহত হয়েছিল, তাদেরকে আমরা এই অর্থগুলো দিয়েছি। কেন্দ্রীয় তহবিলের যেটা সেন্ট্রাল ফান্ড এটা আরএমজির জন্য এবং সেটি যা তাদের যে এক্সপোর্ট হয় এক্সপোর্টের আমরা একটা পার্সেন্টেজ 0.2% আমরা কিন্তু তারা অটোমেটিক এই ফান্ডে আসে, সেটা আসলে আমাদের আরএমজি সেক্টরে যারা শ্রমিক তাদের কল্যাণের জন্য আমরা ব্যয় করে থাকি। কেন্দ্রীয় তহবিল হতে অনুদান প্রদান করা হয়েছে, সেখানে আমরা মৃত্যুজনিত চিকিৎসা এবং শিক্ষাবৃত্তি তার মধ্যে 7,146টা আবেদন আমরা চূড়ান্ত যাচাই বাছাই সম্পন্ন করেছি এবং খুব শীঘ্রই আমরা এই অর্থগুলো ডিস্ট্রিবিউট করব। এর পাশাপাশি আমরা একটু বলি যে আপনারা জানেন বার্স নামে আমাদের আসলে একটি কোম্পানি, তারা 56 ঘন্টা রাস্তাটা ব্লক করে রেখেছিল। এই প্রতিষ্ঠানটা আসলে রুগ্ন হয়ে গেছে বিভিন্ন কারণে, তখন তাদেরকে আসলে সাহায্য করার মতো কেউ আসেনি এগিয়ে এবং আপনারা জানেন যে তাদের যে ব্যাংকের যে লেনদেন যে দেনা-পাওনা আছে তারা চেষ্টা করেছিল ব্যাংক থেকে এই ঋণগুলো নেওয়ার জন্য, কিন্তু যখন পরিস্থিতি খুবই খারাপ অবস্থা তখন
এই বিষয়টা আমাদের উপদেষ্টা মহোদয় নির্দেশনা দিলে এখানে কি করা যায়, এবং উপদেষ্টা মহোদয়ের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের যে কেন্দ্রীয় তহবিল থেকে তাদেরকে 5 কোটি টাকা আমরা অনুদান দিয়েছি, এবং সেই 5 কোটি টাকার সাথে তারা নিজস্ব সোর্স থেকে আরও 5 কোটি দিয়েছে। এবং এবারে আমরা বলবো, আমি উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই বার্স গ্রুপকে তাদের আরও পেন্ডিং প্রায় 14 কোটি টাকার মতো ছিল, এবং ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে এককভাবে, এটি বোধহয় বাংলাদেশের ইতিহাসে প্রথম, তাদেরকে 2 বছরের সুদবিহীন একটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবং এই টাকাটা ডিস্ট্রিবিউটের পরে সেই জায়গার শ্রমিক অসন্তোষটা দূর হয়েছে। এখানে যেটুকু আপনারা বলবেন যে সরকারি অর্থ, এই অর্থটা আমরা আসলে রিফান্ড পাবো সুদবিহীনভাবে, কিন্তু যেটা ইম্প্যাক্টটা কি, ইম্প্যাক্টটা হলো রাস্তাটা বন্ধ ছিল, আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা, সেখানে আমাদের যদি ইকোনমিক ড্যামেজ যদি চিন্তা করি সেটা কিন্তু কয়েকশো কোটি টাকা, এবং সেখানে ওই আন্দোলনগুলো যেভাবে ছড়িয়ে যায়, ওটার আশেপাশে যেগুলো আছে 30টা 50টা গার্মেন্টসে কিন্তু আপনার অসন্তোষ দেখা দেয়। সেখানে যেখানে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বের হয়ে গেছে, ব্যাংক থেকে আপনার এইভাবে মানি লন্ডারিং করে এই টাকাগুলো চলে গেছে, সেখানে সরকারের এইটুকু সাপোর্ট আমরা যেটা দিচ্ছি সেটা কিন্তু টোটালি এই শ্রমিক অসন্তোষ দূর করে আমাদের ইকোনমিকে ধরে রাখা, আবার এক্সপোর্টকে ধরে রাখা। একইভাবে আপনারা আরেকটি প্রতিষ্ঠানের নাম জানেন, সেটা আমাদের গাজীপুর সদরের ভাসান থানাধীন ডার্ড একটা কোম্পানি আছে, তাদেরও এরকম 13 কোটি টাকার একটি 3 বছর আগে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে আছে, শ্রমিকদের দেনা পাওনা ছিল, সেটাও আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, এবং সেখানে আমাদের এই অ্যারেঞ্জমেন্টের ফলে সেটি আপনার এই অসন্তোষ দূর হয়েছে। সম্প্রতি আপনারা জানেন যে গাজীপুরের রাস্তাটা আপনার প্রায় 54 ঘন্টা আটকা ছিল, টিএনজেড একটা কোম্পানি, আপনারা সবাই নিউজে দেখেছেন, এবং সেখানে ওই সময় এমন একটা ট্রানজিশন পিরিয়ড, আমাদের উপদেষ্টা মহোদয় নতুন দায়িত্ব পেয়েছেন লোকাল গভর্নমেন্টের, আমাদের নতুন উপদেষ্টা এসছেন যিনি শিপিংয়ের দায়িত্বে আছেন, আমাদের ব্রিগেডিয়ার শাখাও স্যার, ঠিক সেই সময় একটা ট্রানজিশন পিরিয়ডে, এবং আমরা আমাদের উপদেষ্টা যিনি ছিলেন আমাদের এখন এই উপদেষ্টা মহোদয় এবং নতুন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে আমরা তখন, আমি নিজে ডিক্লেয়ার করলাম এই দায়িত্ব আমরা নিচ্ছি, সরকার নিচ্ছে, এবং সেখানে আমরা কমিট করেছিলাম আজকে রবিবার তাদের এই পেমেন্টটা একটা 6 কোটি টাকার পেমেন্ট দেবো, কিন্তু আমরা ইতিমধ্যেই গত বৃহস্পতিবার কিন্তু এটা অ্যাডজাস্ট করেছি, এবং সবচেয়ে সুখবর হলো তাদের 5টা ফ্যাক্টরি আছে, গত শনিবার থেকে তারা ফুল প্লেজেড প্রোডাকশনে গেছে, তাদেরকেও আমরা আরও 10 কোটি টাকা আমরা ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে আমরা এই অ্যারেঞ্জমেন্ট করবো। এই টাকাটা কিন্তু সরকারে আবার রিফান্ড আসবে, সেটার জন্য কোল্যাটারাল যে ইস্যু আছে, তাদের কিছু সম্পদ আছে, সেই দলিল দস্তাবেজ এবং ফ্যাক্টরির কিন্তু নিয়ন্ত্রণ আমরা নিয়েছি। আর বেক্সিমকো ইস্যুটা আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন, সেটা আমি একটু বলে দেই যে বেক্সিমকো প্রতি মাসে তাদের 82 কোটি টাকা তাদের শ্রমিকদের বেতন দিতে হয় টেক্সটাইলের জন্য, তাদের ফার্মাসিউটিক্যালটা চলছে, এবং সেখানে আমরা একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করার কথা, এবং সেটাও কথা করা হয়েছিল, কিন্তু হাইকোর্টের এটা অ্যাপিলেট ডিভিশনে আছে, সেটা দ্রুত আমরা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করব। এবং আজকে সকালবেলা চিফ অ্যাডভাইজার স্যার তিনি তার দপ্তরে কয়েকজন উপদেষ্টা নিয়ে মিটিং করেছে, ওখান থেকে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমি এটার পরে বাণিজ্য উপদেষ্টা সহ আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার স্যার সব বসে তাদের এখন যে ঠিক এই মুহূর্তে যে অসন্তোষ আছে সেটা কিভাবে অ্যাডজাস্ট করা যায়, কারণ তাদের জনতা ব্যাংকে যে টাকা, আপনার ওখানে জনতা ব্যাংক তাদের যে টাকাটা তারা পাবে জনতা ব্যাংক, সেই টাকাটা আসলে জনতা ব্যাংকের ওখানে যে টাকাটা ঢুকছে সেটা তাদের পুরানো বিষয়গুলো অ্যাডজাস্ট করছে। এখন এই বেক্সিমকোকে আসলে এত বড় একটা প্রতিষ্ঠানকে কিন্তু সরকার এইভাবে সহায়তা দিয়ে কিন্তু এটা করতে পারবে না। অনেক সাংবাদিকরা প্রশ্ন করেন, সেখানে তাদেরকেই এটা কিভাবে করা যায়, তাদেরকে এটা ফ্যাক্টরিটাকে আমরা টেক ওভার করে কীভাবে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। কিন্তু এর মধ্যে যে শ্রমিক অসন্তোষ আসছে, সেখানে আপনারা জানেন সেনাবাহিনী কাজ করছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাজ করছে, আমরা সবাইকে নিয়েই আমরা এইটাকে অ্যাডজাস্ট করবো। এবং আপনারা জানেন আমরা আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন আমরা কঠোর অবস্থানে যাচ্ছি, এবং সেই কঠোর অবস্থানের একটু নমুনা আমি বলি। আমরা ইতিমধ্যে ফৌজদারি অপরাধে মালিক এবং শ্রমিক মিলে আমরা 128 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে অনেকেই মালিক আছেন এবং তাদেরকে কিন্তু অন্তরীণ রাখা হয়েছে, এবং আমরা তাদেরকে আমরা কঠোর অবস্থানেই যেটা আছে সেটা ব্যবস্থা নিচ্ছি। আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের যে কার্যক্রম সেটি হলো আপনার আমরা ভিয়েনা কনভেনশন অফ দ্য ল অফ দ্য ট্রিটি যেটা 1969 আছে, সেখানে বাংলাদেশ পক্ষভুক্ত হওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা ক্লিয়ারেন্স দিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই কনভেনশনের
আমরা পক্ষভুক্ত হব এবং মাননীয় প্রধান উপদেষ্টার সদয় সম্মতিক্রমে আমরা লেবার ইস্যুতে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন AFA খুবই পাওয়ারফুল ইন্টারন্যাশনাল অ্যারিনায়, তারা খুবই পাওয়ারফুল এবং ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন FLA বলা হয়, এবং আমেরিকান ফেডারেশন অফ লেবার অ্যান্ড কংগ্রেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন AFL-CIO এবং ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়ন, তারা মাননীয় প্রধান উপদেষ্টা যখন UN-এ গিয়েছিলেন তখন তারা দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে এবং তারা তাদের কনসার্ন ব্যক্ত করেছেন, এবং সেটার জবাব আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জবাব দিয়েছি, আমাদের কি কমিটমেন্ট সেটা আমরা ব্যক্ত করেছি। আপনারা জানেন ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন লেবার সেক্টর অফ বাংলাদেশ, যেটা 2021 থেকে 26 এর বাস্তবায়নের অগ্রগতি প্রস্তুতকরণ ব্রাসেলসে অবস্থিত EU অফিসে প্রেরণ করা হয়েছে এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এটা আমরা প্রকাশ করেছি। আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে এটা পাবেন, ডকুমেন্টটা আছে। এবং আপনারা জানেন যে আমরা GB মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে আমরা ল অ্যাডভাইজারের নেতৃত্বে আমাদের এক্স লেবার অ্যাডভাইজার এবং আমাদের আরেকজন স্পেশাল এনভয় আছে, আপনারা জানেন যে আমাদের চিফ অ্যাডভাইজারের অফিসে যারা বুঝতে সেদিকে সব আমরা একটা টিম গিয়েছিলাম, সেখানে আমরা আন্তর্জাতিক সেটা আমরা ওখানে কমিট করে আসছি এবং সেখানে আমি বলবো যে পরবর্তীতে আমরা আমাদের যেটা প্ল্যান, বিশেষ করে রোডম্যাপ আমরা তো বাস্তবায়ন করবো এবং নেক্সট GB আপনার শুরু হবে মার্চে। তার আগে আমরা লেবার আইন যেটা নিয়ে দীর্ঘদিন আলোচনা, সেটা আমরা মার্চের আগেই আমরা সেটা লেবার আইনটা আমরা ফুললি অ্যামেন্ড করে আমরা একটা নতুন লেবার আইন উপহার দেবো। সেখানে ট্রাইপার্টিট ইস্যু আছে, লেবারদের দাবি আছে, মালিকদের দাবি আছে, কিন্তু এটা আমরা যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে পারি সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রম বিষয়ে আরও কিছু কাজ নিয়েছি, সেখানে আমরা ILO কনভেনশনের যেগুলো করেছি তার মধ্যে ফোর্স লেবার কনভেনশন যেটা চ্যাপ্টার 29, লেবার ইন্সপেকশন কনভেনশন যেটা 81, ফ্রি চার্জিং এমপ্লয়মেন্ট এজেন্সি কনভেনশন 96, অ্যাবলিশন অফ ফোর্স লেবার কনভেনশন যেটা 105, ইন্ডিজিনিয়াস অ্যান্ড ট্রাইবাল পপুলেশনস কনভেনশন যেটা 107, ফোর্স ফর্মস অফ চাইল্ড লেবার কনভেনশন যেটা 182। এই বিষয়গুলোতে আমরা আমাদের প্রতিবেদন, যেটা আমরা অ্যানুয়াল আমাদের রিপোর্ট দিতে হয়, সেই প্রতিবেদন আমরা দিয়েছি। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের আমাদের উপদেষ্টা, যিনি বাংলাদেশের ILOর যে কান্ট্রি ডিরেক্টরের সাথে 1 সেপ্টেম্বর 2024-এ উনি একটি মিটিং করেছেন, কলন মিটিং। এই সময় ILO রোডম্যাপ বাস্তবায়ন ও নভেম্বরে 2024-এ অনুষ্ঠিত ILO গভর্নিং বডির সভায় বাংলাদেশ অংশগ্রহণ বিষয়ে আমরা যে আলোচনা করেছি এবং সেই অনুযায়ী আমরা সেখানে ILO-এর চলমান বিষয়সমূহ উপদেষ্টা মহোদয় সেখানে অবহিত করেছেন। আমাদের একটা ছবি এখানে আছে ILO-তে, এখানে আমাদের ILO-র যে DG এবং সেখানে আমাদের যিনি আছেন ডান দিকে আমাদের, আপনারা চেনেন যে আমাদের ল অ্যাডভাইজার, বাম দিকে আমাদের অ্যাডভাইজার সহ এখানে লুসিসি দিকে আছে এবং একদম সর্বডানে আমাদের জেনেভাস্থ আমাদের পার্মানেন্ট মিশনের অ্যাম্বাসেডার আছেন। সেখানে আমরা প্রায় বোধহয় 45 থেকে 1 ঘন্টা আমরা আলোচনা করেছি এবং সেখানে আমাদের ILOর যিনি DG আছেন তিনি কিন্তু বাংলাদেশের ব্যাপারে উনি অনেক কনসার্ন এবং তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ভিজিট করতে। আমাদের এই আগামী সপ্তাহে ILOর একজন সেকেন্ড পার্সন যিনি আছেন DG পর্যায়ে তিনি ভিজিট করবেন, সেখানে আমরা একসাথে কাজ করব। ইনোভেশন সংক্রান্ত আমরা বেশ কিছু কাজ নিয়েছি, তার মধ্যে আছে আমাদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন যে কেন্দ্রীয় তহবিল আছে সেটা আমরা MIS এবং অ্যাপ্লিকেশন সিস্টেম প্রস্তুত করার জন্য আমরা আবেদন প্রক্রিয়া সহজীকরণের জন্য, কিন্তু এটা এখনও ম্যানুয়াল সিস্টেমে আছে এবং ম্যানুয়াল সিস্টেমে যেটা হয়, আমি বলবো না যে আমাদের বিরুদ্ধে অভিযোগ নাই, আমাদের বিরুদ্ধে অন্য সরকারের যেমন অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেমন অভিযোগ, পাবলিক পারসেপশন, আমাদের শ্রম ভবন, আমাদের ডাইভ, এদের নিয়ে পাবলিক পারসেপশন খুব ক্লিয়ার না। আমি মনে করি এটি একমাত্র একটা টুলস দিয়ে করা সম্ভব, যতক্ষণে আমরা এটাকে মোর অটোমেটেড, মোর ডিজিটালাইজ করতে পারবো ততক্ষণে সম্ভব। এবং এখনও আমাদের একটা কর্মশালা চলছে, সেই কর্মশালায় আমাদের এটা কিভাবে ডিজিটালাইজ করা যায়, আমরা মানুষকে সার্ভিস, বিশেষ করে শ্রমিকদের এই সার্ভিসটা দিতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করছি। কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শনে আমাদের একটা হটলাইন নাম্বার আছে 16357,
এটি শুধু টেলিফোন রিসিভ করে, এটাকে আমরা অভিযোগটাকে কিভাবে ইন্টিগ্রেট করা যায়, এটা আরো মোর ডাইনামিক করা যায়, এবং এটা আমরা যেটা করতে চাই কোন এলাকা থেকে কত অভিযোগ আসছে, কি বিষয়ে অভিযোগ আসছে, সেই অভিযোগের ন্যাচার অনুযায়ী আমরা কিন্তু পলিসি ইন্টারভেন করতে পারি। অর্থাৎ এটি শুধু কল রিসিভের জন্য না, এটা নিয়ে আমরা আমাদের পলিসিতে আমরা শ্রমিক ইস্যুগুলো, লেবার আনরেস্টগুলো, এটা যদি আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি, তাহলে আমরা যেটা করতে পারবো যে আমরা যেটি আছে যে আমরা অ্যাডহক বেসিসে যে কাজ করি, অর্থাৎ অসন্তোষের পরে আমরা সেটা মেটাতে যাই, সেটা আমরা আগে থেকে আমরা সেই প্রস্তুতি নিতে পারবো। আমাদের সরকারি সেবার জন্য যে আমাদের অনলাইন ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন, কারখানার লেআউট প্ল্যান অনুমোদন, পরিদর্শন কার্যক্রম, এটা শতভাগ আমরা যেটা আছে অনলাইনে আমরা প্রদানের পদক্ষেপ নিয়েছি, এবং সেই জন্য আজকেও সেই ওয়ার্কশপটা চলছে। আমাদের যে মামলাগুলো আছে, আপনারা জানেন যে আমাদের 13টি শ্রম আদালত আছে, একটা অ্যাপিলেট আদালত আছে, এবং সেখানে কিন্তু সিনিয়র ডিস্ট্রিক্ট জাজরা এই আদালত পরিচালনা করেন। আমরা এই যে কজ লিস্ট এবং যেটা আছে আমাদের হাইকোর্টে যেটা পাওয়া যায়, যেটা অনলাইনে পাওয়া যায়, আমরা সেইভাবে একটা সিস্টেম ডেভেলপ করছি, অর্থাৎ এটাকে যাতে আরও ওখানে যারা এই মামলার যারা মামলা করেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, সেটাকে আমরা মোর ডিজিটাইজ করতে চাচ্ছি, যাতে আমরা সার্ভিসটা ইনশিওর করতে পারি। আমাদের 1236টি অনলাইন কারখানা এবং প্রতিষ্ঠানের নতুন লাইসেন্স প্রদান করেছে, যেটা আমাদের অনলাইন সেবার মধ্যে। 575টি আমাদের কারখানার নতুন লেআউট প্ল্যান আমাদের অনুমোদন দিয়েছে। আমরা 8074টি লাইসেন্স নবায়ন করেছি। 1682টি শ্রম সংক্রান্ত অভিযোগ আমরা গ্রহণ করেছি। 78টি কারখানার কারখানার সময়সূচি অনুমোদন করতে হয়, সেটা আমরা 78টি এই অনুমোদন করেছি। এখন আমাদের অর্জন কি? সেখানে শ্রম অসন্তোষ নিরসনের জন্য আমরা যে 18 দফা বাস্তবায়ন করেছি, এবং সেই 18 দফা বাস্তবায়নের জন্য আমরা একটি মনিটরিং কমিটি করেছি আমাদের একজন এডিশনাল সেক্রেটারির নেতৃত্বে, এবং সেখানে আমরা এই মনিটরিং কমিটি এবং আমাদের নতুন যিনি উপদেষ্টা আছেন তিনি একটা নির্দেশনা দিয়েছেন যে এই মনিটরিং কমিটির আওতায় আমাদের রিজনাল বেসিস একটি সাব কমিটি, যেটি জয়েন্ট সেক্রেটারিদের নেতৃত্বে আমরা এটা গঠন করেছি। এটা আমরা আসলে যে এলাকায় যে অসন্তোষগুলো আছে, এই মনিটরিং কমিটি সেই অসন্তোষগুলো দেখছে, এবং সেটা আমরা ঘটনার আগেই যাতে আমরা এটা অ্যাড্রেস করতে পারি, সেই জন্য আমরা 12ই অক্টোবর 2024 তারিখে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আপনারা জানেন বিলসের যিনি নির্বাহী পরিচালক আছেন, তিনি জনাব সুলতান, উনি একজন শুধু শ্রমিক লিডার না, ওনার একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে, উনি আইএলওতেও কাজ করেছেন। তার নেতৃত্বে আপনারা জানেন শ্রম সংস্কার কমিশন হয়েছে, এবং আমি বলবো যে এই কমিশনটা আমাদের মন্ত্রণালয়ের কাজটাকে অনেকটা সহজ করে দিয়েছে। কারণ হলো যে শ্রমিকদের যে অসন্তোষ, শ্রমিকদের যে যত দাবি দেওয়া, এই কমিশনের সাথে আমরা যৌথভাবে কাজ করছি, এবং এখানে এমন না যে কমিশন এবং মন্ত্রণালয় একজন পরস্পর বিরোধী কোনো বিষয় না, অর্থাৎ তারা কমিশনকে আমরা ব্যবহার করতে চাই এই জায়গায় আমরা বিশেষ করে শ্রম আইনে আমরা কিভাবে অ্যাডপ্ট করতে পারি, এবং এই শ্রমিকদের রাইটসটা যাতে খুব বেশি প্রতিষ্ঠা করা যায় সেইভাবে আমরা কাজ করছি, এবং প্রতিদিনই আমরা একসাথে তাদের সাথে একত্রতা হয়ে কাজ করছি। পোশাক শিল্পের জন্য আমরা সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে, এবং 17 সেপ্টেম্বর আপনারা জানেন যে 2024-এ আমরা আমাদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠান, যেটি মাননীয় উপদেষ্টা মহোদয় রাজশাহী থেকে উদ্বোধন করেছেন। এটি একটি আমি বলবো যে একটা ল্যান্ডমার্ক আমাদের, অর্থাৎ সেটা একটা মডার্ন একটা ট্রেনিং ফ্যাসিলিটিস থাকবে, এবং সেখানে আমরা অলরেডি এই স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক আমরা সেই ট্রেনিংগুলো আমরা ওখানে প্রোভাইড করছি। আর এসডিজি 8 অর্জনে যেটা শোভন কাজ, যেটাকে বলে ডিসেন্ট ওয়ার্ক, এবং ডিসেন্ট ওয়ার্কের এবং ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আমরা বাস্তবায়নকে যেটা ভলান্টারি ন্যাশনাল রিপোর্ট, সেটার আমরা অলরেডি খসড়া আমরা ইতিমধ্যে প্রণয়ন করেছি। এখানে আমি একটা জিনিস একটু বলতে চাই, সেটি হলো যে যে শ্রম অসন্তোষ আছে, সেই শ্রম অসন্তোষের অনেকগুলোই যৌক্তিক বিষয় আছে। আমরা বলবো না যে অযৌক্তিক, যৌক্তিক বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি, কিন্তু এখানে অযৌক্তিক অনেকগুলো বিষয় আছে। এবং আপনারা জানেন যে রিসেন্ট যে শ্রম অসন্তোষ, সেখানে শুধু শ্রমিকদের যে লিডাররা আছে সেখানে অনেকেই আছে যে এখানে কিন্তু আপনার একটি বিতর্কিত অবস্থা প্লে করছে, এবং সেখানে তৃতীয় পক্ষ কাজ করছে। এবং যেহেতু আপনারা জানেন যে 15 বছরের একটি সময় থেকে আমরা একটি নতুন সময়ে পদার্পণ করেছি, নতুন বাংলাদেশে, সেখানে অনেকেই চাচ্ছে যে এই জায়গাটায় অসন্তোষ তৈরি করা। কারণ এইটা আমার মনে হয় যে সবচেয়ে ইজিয়েস্ট টুলস, অর্থাৎ আমার শ্রম অসন্তোষ যদি থাকে, আমাদের রাস্তাঘাট যদি বন্ধ থাকে, আমাদের বিশেষ করে
এক্সপোর্ট ওরিয়েন্টেড আরএনজি সেক্টরটা যদি ধ্বংস হয়ে যায় তাহলেই কিন্তু আপনার যারা এখানে দেশকে অস্থির করার চেষ্টা করছে তাদের জন্য একটা খুবই সহজতর টুলস এটা আমরা আইডেন্টিফাই করেছি এবং সেখানে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে, আমরা দিনরাত কাজ করছি, বিশেষ করে আর্মি সহ আমাদের 9th ডিভিশনের জিওসি, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এবং সেটা আমরা ফাইন্ড আউট করছি এবং আমরা এই শ্রম অসন্তোষ দূর করে আমাদের যে এক্সপোর্ট, এবং আপনারা আমি বলতে পারি যে গত বছরের যেটি অক্টোবর মাসের যে এক্সপোর্ট তার থেকে কিন্তু এই বছরের অক্টোবর মাসে গ্রোথ হয়েছে, এক্সপোর্টের 22% গ্রোথ হয়েছে এবং এটা স্ট্যাটিস্টিক আপনারা দেখতেই পাবেন। সেখানে আমি মনে করি যে আমাদের কিন্তু অর্ডার ঘুরে আসছে, অর্থাৎ এখন যেহেতু একটি আমাদের যিনি চিফ অ্যাডভাইজার আছেন তার একটা ইন্টারন্যাশনাল একটা পরিচিতি আছে, সেই হিসাবে আমরা বিভিন্ন জায়গা থেকে আমিও অনেক মালিক পক্ষের সাথে কথা বলেছি, এখন অর্ডার কিন্তু বাড়ছে এবং বাংলাদেশে এখন নতুন নতুন কাজ আসছে। আমাদের বিগ বায়ার যারা আছে, ব্র্যান্ড বায়াররা আমাদের দেশে নতুন নতুন অর্ডার প্লেস করছে, কিন্তু আমরা শ্রম অসন্তোষ দূর না করতে পারলে আসলে এই জায়গাটা এই ক্রাইসিস থেকে যাবে। এই জন্যই আসলে আমরা এখন ফোকাস করছি। এর বাইরে একটা জিনিস একটু বলে আমি শেষ করছি যে আমাদের মন্ত্রণালয়ের নাম শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়। আমাদের শ্রমটা নিয়ে অনেকগুলোই কাজ করছি, কিন্তু কর্মসংস্থানের কোনো কাজই আমার ওখানে নাই। ওখানে শুধুমাত্র একটা ছোট্ট সেল আছে একজন অফিসারকে দিয়ে। ইতিমধ্যে আমি উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমি একটা অধিদপ্তর তৈরি করছি এবং এই অধিদপ্তরটা হলে আমাদের যে কর্মসংস্থানের কথা এখানে ইয়াসমিনও বললেন যে কর্মসংস্থান একটা বড় ইস্যু, স্যারও কমিট করেছেন 5 লক্ষকে কর্মসংস্থান করবেন। সেখানে আমি মনে করি যুব অধিদপ্তর বা তারা যেমন কর্মসংস্থান করছে, আমাদের পক্ষ থেকেও কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করার একটা সুযোগ তৈরি হয়েছে, আমরা সেটার লক্ষ্যেই কাজ করছি। আমি আপনাদেরকে বিশেষ করে সাংবাদিক ভাইরা সবসময় আমাদের নিউজগুলো ফলো করেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে পজিটিভ নিউজগুলো করবেন। শ্রম অসন্তোষ অনেকটাই কমে গেছে, এটাও একটু হাইলাইট করবেন। টিএনজেড গার্মেন্টস গতকালকে চালু হয়েছে, অনেকগুলো নিউজ, আমি আর নাম না বলি, এখানে অনেকেই আছেন, তারা খুব চমৎকার একটা ফুটেজ আপনারা আমি নিউজে দেখেছি। এটা করলে হয় কি যে আসলে অনেক সময় আমরা নেগেটিভ নিউজ অবশ্যই আপনারা যেটা বাস্তব নিউজটা করবেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্যানিক সৃষ্টি হয় যে অমুক জায়গায় 60টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, তখন হয় কি যে এটি কিন্তু আরেক জায়গায় ছড়িয়ে যায়। তা আমরা আশা করছি যে আমরা সবাই মিলে দেশটাকে নতুনভাবে গড়তে চাচ্ছি। আমরা যারা সরকারে আছি, আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, ইভেন আপনারাও কিন্তু দেশকে এগিয়ে নেওয়ার জন্য একটা বড় হাতিয়ার, এবং সেখানে আমরা আশা করব যে আপনারা এখানে আমাদের সাপোর্ট দিবেন, আমাদের ভুলগুলোও ধরিয়ে দিবেন, কিন্তু আমরা একইভাবে আপনাদের সাপোর্ট চাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার মন্ত্রণালয় থেকে চলে আসছেন, কিন্তু তারপরও আমাকে সুযোগ করে দিয়েছেন আমাদের কথাগুলো বলার, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোশ্চেন আনসার থাকে আমি অবশ্যই বলবো।